হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালোই আছো এবং অবশ্যই পড়াশোনার সাথেই আছো। আজকে তোমাদের সামনে আবার একটা নতুন এপিসোড নিয়ে আসলাম। আমি বলেছিলাম যে তোমাদের পরীক্ষাটা খুব সমাগত, সেই জন্য আমি সাবজেক্টগুলোকে থরলি না করে তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো তোমরা যদি এতদিন তো তোমরা পড়েই এসছো, সুতরাং এই কোশ্চেনগুলো যদি মিস করে থাকো তাহলে মিসটা যাতে না হয়, পরীক্ষার দিনও হলেও যাতে তোমরা পড়ে যেতে পারো, সেই জন্য আমি সাজেশনগুলো তোমাদের সামনে নিয়ে আসছি। দেখো, হঠাৎ করে তোমাদের মনে হতে পারে স্যার এটা তো ফার্স্ট টার্ম পরীক্ষা, এটাতে আমরা পরীক্ষা যদি একটু খারাপও হয় তাহলে কি ক্ষতি আছে? দেখো, কোনো পরীক্ষাই খারাপ হলে কোনো ক্ষতি নেই, কোনো পরীক্ষায় ভালো হলে খুব লাভও নেই। এটা সত্যিকারেরই ঘটনা। কারণ তোমরা লাভ ক্ষতিটা চিন্তা করো অর্থের দিক থেকে। আমি যদি চাকরি পাই তাহলে আমার লাভ আছে, আর চাকরি যদি না পাই তাহলে আমার লাভ নেই। সুতরাং এইভাবে কিন্তু পড়াশোনাটাকে জাস্টিফাই করো না। প্রথম থেকে আমি তোমাদের যেটা বলছি, পড়াশোনাটাকে সিরিয়াস ভাবে নাও এবং প্রথম থেকেই তোমরা পড়াশোনাকে পড়াশোনার মতো করে করো, পড়াশোনাকে ভালোবেসে করো, দেখবে পড়াশোনাও তোমাদের ভালোবাসবে এবং সে তোমাকে নিঃসন্দেহে রিওয়ার্ড দেবে। খুব ভালো ছাত্র যারা, অর্থাৎ যারা সবসময় পড়াশোনার সাথে থাকে এবং পড়াশোনা করে গেছে, তারা কোনোদিন বিট্রে হয়েছে এমন কিন্তু আমি দেখিনি। কোনো মুহূর্তে যখন সে লাইনচ্যুত হয়েছে, অর্থাৎ পড়াশোনার দিক থেকে সরে গেছে, তখন হয়তো তার বিট্রেটা ঘটেছে। বাট যে ঘটনাটা বলছি তোমাদের, যে তোমরা যদি সারা বছর পড়াশোনার সাথে থাকো তাহলে তোমাদের শেষ মুহূর্তে গিয়ে চেষ্টাটা অনেক বেশি করতে হবে না। আর তাই সেই জন্যই তোমাদের সামনে আমি এই এপিসোডগুলো নিয়ে আসছি। আমি আশা করছি যে তোমরা যদি এই ডিটেলসে পড়ে যেতে পারো, তাহলে এই পড়াটা, অর্থাৎ আমি যে কোশ্চেনগুলো সাজেশনের আকারে দিচ্ছি, ধরে নাও এইটুকুন কোশ্চেন যদি তুমি করতে পারো, তাহলে পারে জেনে থাকো তোমাদের কিন্তু আগামী দিনে তোমরা যদি সায়েন্স নিয়ে পড়ো 11-12-এ, বা তোমরা যদি নিট দাও, বা তোমরা যদি জেই দাও, তাহলে এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের অনেকটা সহায়তা করবে। ঠিক সেইভাবেই বেশ কোশ্চেনগুলোকে আমি অ্যানালাইজ করার চেষ্টা করছি। তাই তোমরা আশা করি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি এপিসোডটা দেখে যাবে, যাতে তোমরা কোশ্চেনগুলো বুঝতে পারো। আর হ্যাঁ, যদি কোনো প্রশ্নের উত্তর তোমাদের কোনো ডাউট হয়ে থাকে, তোমরা বলতে পারো না, তোমাদের মনে হচ্ছে যে এই কোশ্চেনটার উত্তর কি হবে আমি জানি না, তোমরা কমেন্টসে লিখতে পারো, আমি তোমাদেরকে উত্তরটা জানিয়ে দেবো। কারণ উত্তর বলে বলে সমস্ত প্রশ্ন বলে দেওয়া খুব মুশকিল, এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। সেই জন্য আমি প্রশ্নগুলো তোমাদের বলে দিচ্ছি, এই প্রশ্নগুলো তোমরা মিস একদম করবে না। যাই হোক, আবারও বলছি, তোমাদের আজকে যেটা নিয়ে আসছি, তোমরা সাবজেক্টটা লেখা দেখছো ক্লাস 10-এর লাইফ সায়েন্স। এটা ফার্স্ট টার্ম পরীক্ষা, তোমরা 40 মার্কের পরীক্ষা দেবে। এবং এর আগের এপিসোডটাতেই আমি বলেছিলাম, কি বলেছিলাম, যে ক্লাস 10-এ তোমাদের সিলেবাসটা সম্পর্কে আগে জেনে নিতে হবে। সিলেবাসটা দুটো চ্যাপ্টার তোমাদের আছে, দুটো বলবো না, 1.5টা চ্যাপ্টার আছে। প্রথম চ্যাপ্টারটা ছিল জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। আমি তার মধ্যে থেকে চলন গমন এবং হরমোনের কথা বলেছিলাম। আজকে যেটা দিব সেটা হচ্ছে স্নায়ুতন্ত্র। 4টে চ্যাপ্টার নিয়ে চলন, হরমোন, স্নায়ুতন্ত্র এবং গমন। তার মধ্যে চলন গমন যেহেতু একের সাথে একটা রিলেটেড থাকে, চলন গমন, তাই একসাথেই চলন গমন এবং হরমোন, এটা আমি বলেছিলাম। এবার আজকে বলছি স্নায়ুতন্ত্র নিয়ে। নেক্সট আর যে চ্যাপ্টারটা তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে কোষ বিভাজন, জ্বলন, বৃদ্ধি। এই চ্যাপ্টারটার মধ্যে শুধুমাত্র তোমাদের কোষ বিভাজন পর্যায়টা পড়তে হবে। মাইটোসিস এবং মায়োসিস কোষ বিভাজন তোমরা ইতিমধ্যে জেনে গেছো, কিন্তু এই মাইটোসিস এবং মায়োসিস কোষ বিভাজনে কি রকম নাম্বার ডিভিশনটা আছে সেটা বলছি। দেখো, ওইটাতে টোটাল ছিল তোমার 26, ওই প্রথম চ্যাপ্টারটাতে। দ্বিতীয় চ্যাপ্টারে থাকছে 14। তবে মাইন্ড ইট, এই 26 থাকলেও এটা কিন্তু মাধ্যমিকে গিয়ে ওই চ্যাপ্টারটা থেকে 26 তোমার থাকবে না, তখন কিন্তু নাম্বার ডিভিশনটা আলাদা হয়ে যাবে, অর্থাৎ ওই 26টা তখন হয়ে যাবে 19। যাই হোক, সেটা তখন আমরা পুরো ডিটেলস নিয়ে আলোচনা করব, এটা সেকেন্ড টার্ম পরীক্ষার পরে সেটা নিয়ে আলোচনা করব। এখন ফার্স্ট টার্ম পরীক্ষা, তাই ফার্স্ট টার্ম নিয়ে আমরা আলোচনা করছি। দেখো, কোষ বিভাজনে কি রকম কোশ্চেন প্যাটার্ন থাকবে। এমসিকিউ কোশ্চেন, মাল্টিপল চয়েস কোশ্চেন যেগুলো থাকবে সেগুলো 3টে থাকবে। বিএসএ কোশ্চেন তোমার থাকবে 4টা, 4টাই করতে হবে। শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন থাকবে অনলি একটা, 2 নাম্বারের কোশ্চেন। আর লার্জ অ্যান্সার টাইপ কোশ্চেন থাকবে একটা, সেটা 5 নাম্বারের কোশ্চেন। সুতরাং তোমার এখান থেকে মোট থাকবে 14 নাম্বার, অর্থাৎ কোষ বিভাজন থেকে তোমার থাকবে 14 এবং
প্রথম যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটা থেকে, যে চ্যাপ্টারটা তোমাদের নাম জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, সেখান থেকে চাপবে 26। এই মোট দিয়ে তোমাদের 40 মার্কের পরীক্ষাটা তোমাদের দিতে হবে। তবে একটা কথা দেখো, অনেক জায়গাতে পরীক্ষা নেওয়ার সময় এই 40 মার্কের পরীক্ষা নিতে গিয়ে বেশিরভাগ স্কুল কিন্তু প্রায় 1.5 ঘন্টা সময় তোমাদের দেয়। মাইন্ড ইট, 1.5 ঘন্টা সময় কিন্তু তোমরা অতিরিক্ত 10 মিনিট সময় পেয়ে যাচ্ছ। সুতরাং এটা জেনে থাকো, মাধ্যমিকে কিন্তু তোমরা এতটা টাইম পাবে না। তাই লেখা প্র্যাকটিসটা এখন একটু ধীরে করলেও হবে, কিন্তু এরপরে তোমাদের স্পিডটাকেও কিন্তু বাড়াতে হবে। এই বিষয়টা মাথায় রেখো, কারণ মাধ্যমিকের পরীক্ষা 15 মিনিট তোমাদের কোশ্চেন দেখতে দেয় আর 3 ঘন্টা পরীক্ষা থাকে। 90 মার্কের পরীক্ষার জন্য তোমাদেরকে বরাদ্দ 180 মিনিট। 90 মার্কের জন্য 180 মিনিট, অর্থাৎ প্রতি নাম্বারের জন্য তোমাকে 2 মিনিট করে দিচ্ছে। তাই তোমাদের 40 মার্কের পরীক্ষা হলে তোমাদের 80 মিনিট টাইম দেওয়া উচিত ছিল, কিন্তু সেখানটায় তোমাদের দিয়ে দেয় 90 মিনিট। সুতরাং অতিরিক্ত যে 10 মিনিট পাচ্ছ, তাই এই 10 মিনিটটাকে তোমাদের কাজে লাগাতে হবে। কিভাবে কাজে লাগাবে? অর্থাৎ আমার যেটা বক্তব্য, এই 10 মিনিটটাকে খুব চিন্তাশীলভাবে তোমরা যদি লিখো, তাহলে পরে তোমরা টাইমটা অনেকটা বেশি পাচ্ছ। তাই সুন্দরভাবে উত্তর করে আসতে পারলে 40-এ 40 তোমরা ইজিলি পাবে। এবং একবার একটা কথা বলছি, যারা ভাবছো যে আমরা তো স্যার সাধারণ মানে ছাত্র, আমরা কিভাবে 40-এ 40 পাবো, বা আমরা 40-এ 40 যদি পাই তাহলে কি হবে? একবার পেয়ে দেখো, তোমাকে মনে হবে যে এই সাবজেক্টটাকে আমি ছাড়বো না, এই সাবজেক্টটা আরো বেশি ভালোভাবে পড়ি। একবার নাম্বারটা একটু বেশি পাও, তোমাদের ইন্টারেস্টটা অটোমেটিক গ্রো করবে। এইটা পড়ার একটা বিশেষ কৌশল। সেই জন্য বলছি, প্রত্যেকটা পরীক্ষাকে তোমরা তোমাদের গুরুত্বভাবে দিয়ে থাকো, প্রচন্ড গুরুত্বপূর্ণভাবে দিয়ে থাকো। এখন আমি জানি অনেক উৎসবের, বেশ কিছু উৎসব এখন চলছে, সেই উৎসবগুলোর দিকে মন না দিয়ে, টিভির দিকে মন না দিয়ে, আইপিএল এর দিকে মন না দিয়ে পড়াশোনার দিকে ফোকাস করো। তাহলে পরে তোমাদের রেজাল্ট অনেক বেটার হবে বলে আমি বিশ্বাস করি। হয়তো এই কথাগুলি অনেকের ভালোও লাগছে না, কারণটা হচ্ছে পড়াশোনার কথা বললে ছাত্রদের ভালো লাগে না। ঠিক আছে, আমি জানি তোমাদের ভালো লাগছে, কিন্তু আমাকে বকো, তোমরা পড়ো, তাতেই আমার সান্ত্বনা। ঠিক আছে, যে এবার আমি তোমাদের সাজেশনের অংশে চলে আসছি, অর্থাৎ স্নায়ুতন্ত্র নিয়ে যে কোশ্চেনগুলো, তোমরা যদি এই প্রশ্নগুলো মিস করে থাকো, তাহলে দেখো আমি প্রত্যেকটা প্রশ্ন বলবো, প্রত্যেকটা মানে হচ্ছে 1 নাম্বারের কথাগুলো বলবো, অর্থাৎ এমসিকিউ এবং ভিএসএ একসাথে বলছি, পরে 2 নাম্বার এবং 5 নাম্বারের জন্য কি কি করবে সেগুলো বলে দিচ্ছি। প্রথমত যে কোশ্চেনগুলো তোমরা ঠিক করবে, 1 নাম্বারের জন্য স্নায়ুতন্ত্র থেকে, অর্থাৎ প্রাণীদের সাড়া প্রদান ও ভৌত সমন্বয় যে পার্টটা থাকে স্নায়ুতন্ত্র, সেখান থেকে পড়বে। মানুষের অক্ষিগোলকের যে অংশে আলোক সুবেদী তার নাম কি? দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশ কোনটি? একটি আজ্ঞাবহ স্নায়ুর নাম লেখো। মেডুলারি আবরণ কোথায় দেখা যায়? মানবদেহে করটিয়াল স্নায়ুর সংখ্যা সঠিকভাবে নিরূপণ করো, অর্থাৎ কটি আছে? অগ্রমস্তিষ্কের সর্ববৃহৎ অংশ কোনটি? মানব চোখের কোথায় বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি হয়? মৃদু আলোতে অন্ধকারে দেখতে সাহায্য করে কোন কোষ? ক্ষুধা, তৃষ্ণা, ঘুম নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশ কোনটি? তারারন্ধ্রে সংকোচন প্রসারণ নিয়ন্ত্রণ করে কোন অংশ? চোখের যে ত্রুটির ফলে দূরের বস্তু অস্পষ্ট হয় কিন্তু কাছের বস্তু স্পষ্ট দেখা দেয়, তাকে কি বলে? মস্তিষ্কের কোন অংশ দেহের অনাল গ্রন্থির ক্রিয়া নিয়ন্ত্রণ করে? প্রতিবর্ত ক্রিয়া প্রধানত মস্তিষ্কের কোন অংশে দ্বারা নিয়ন্ত্রিত হয়? দর্শন ও শ্রবণে কোন অংশ সাহায্য করে থাকে? র্যানভিয়ারের পর্ব স্নায়ুকোষের কোথায় দেখা যায়? অশ্রুতে অবস্থিত উৎসেচকটির নাম কি? নিউরনের দীর্ঘ বহির্মুখী শাখাকে কি বলে? মানুষের চোখের লেন্স কোন প্রোটিন দ্বারা গঠিত? স্নায়ুকোষের সাইটোপ্লাজমকে কি বলা হয়? সবচেয়ে দীর্ঘ করোটি স্নায়ুর নাম কি? মস্তিষ্কের গহ্বরকে কি বলে? মানব মস্তিষ্কের 3 স্তর বিশিষ্ট বা ত্রিস্তরীয় ঝিল্লি আবরণকে একত্রে কি বলে? মানুষ চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য প্রয়োজন মতো পরিমার্জন করার পদ্ধতিকে কি বলে? রড কোষে উপস্থিত প্রধান রাসায়নিকটির নাম কি? স্নায়ুতন্ত্রের ধারক কোষ হিসাবে কে কাজ করে? সার্কাসে দড়ির উপর হাঁটা, এটি কি ধরনের প্রতিবর্ত ক্রিয়া? শিশুর হাঁটতে শেখা, কথা বলতে শেখা কি ধরনের প্রতিবর্ত ক্রিয়া? স্নায়ুকোষের মৃত্যুর পর তার স্থান কে দখল করে? লঘু মস্তিষ্কের গোলার্ধগুলি যে অংশ দ্বারা যুক্ত তার নাম কি? গুরু মস্তিষ্কের গোলার্ধগুলি যে অংশ দ্বারা যুক্ত তার নাম কি? চোখের কোন দৃষ্টিজনিত ত্রুটি সংশোধনের জন্য অবতল লেন্স যুক্ত চশমা ব্যবহার করা হয়? চোখের কোন দৃষ্টিজনিত ত্রুটি সংশোধনের জন্য উত্তল লেন্স যুক্ত চশমা ব্যবহার করা হয়? মানব চক্ষুতে অচ্ছদ পটল বা কর্নিয়ার কাজ কি? স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত এককের নাম কি? স্নায়ুকোষের স্বল্প দৈর্ঘ্যের প্রবর্ধকের নাম কি?
অক্ষিগোলকের লেন্স ও রেটিনার অন্তর্বর্তী প্রকোষ্ঠ অবস্থিত তরলটির কাজ কি? মেনিনজেসের অবস্থান লিখো। সিএসএফ এর অবস্থান লিখো। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র প্রধানত কোন কোন অংশ নিয়ে গঠিত? স্নায়ু কোষের কোন অংশ কোষদেহ থেকে স্নায়ুবন্ধন পরবর্তী স্নায়ুকেশে পৌঁছাতে সাহায্য করে? মানব চক্ষুতে তারারন্ধ্রের কাজ কি? একটি সরল প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ দাও। স্ক্লেরা কোন অঙ্গে পাওয়া যায়? একটি নিউরো ট্রান্সমিটারের নাম লেখো। মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত জোড়া? দুটি মিশ্র স্নায়ুর নাম লেখো। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের গহ্বরের নাম কি? সুষুম্না কাণ্ডের কেন্দ্রীয় গহ্বরটির নাম লেখো। একটি সহজাত প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ দাও। দ্বিনেত্র দৃষ্টি দেখা যায় এমন দুটি উদাহরণ দাও। প্রেসবায়োপিয়া কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়? নিজার কোন ধরনের প্রতিবর্ত ক্রিয়া? দশম করোটি স্নায়ুর নাম কি? কানের সঙ্গে যুক্ত স্নায়ুটির নাম লেখো। এক্সোপ্লাজম কাকে বলে? সিএসএফ এর পুরো নাম কি? চোখে ছানি পড়া কিভাবে সংশোধন করা হয়? সিএনএস ও পিএনএস এর পুরো নাম কি? নিউরোসিক্রেশন কি? নিউরো ট্রান্সমিটার কোথায় থাকে? নিদ্রা ও জাগরণ মস্তিষ্কের কোন অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয়? গভীর প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে? শর্ট কোশ্চিন মোটামুটি এই চ্যাপ্টার থেকে অর্থাৎ স্নায়ুতন্ত্র থেকে এইগুলো করলেই তোমাদের মোটামুটি ভাবে হয়ে যাবে। আশা করি এর বাইরে থেকে তোমাদের শর্ট কোশ্চিন আসার চান্স খুব কম। যদি তোমাদের কোনো অংশ কোনো কোশ্চিন সম্পর্কে কোনো ডাউট থাকে আবারও বলছি তোমরা এই এপিসোডটি দেখার সময় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো যে এইটা স্যার উত্তর কি হবে, আমি লিখে তোমাদের জানিয়ে দেবো। নেক্সট বড় কোশ্চিনের জন্য অর্থাৎ 2 নাম্বার এবং 5 নাম্বারের জন্য কি করবে সেগুলো আমি বলে দিচ্ছি একটু। প্রান্ত সন্নিকর্ষ কাকে বলে? প্রতিবর্ত ক্রিয়া বলতে কি বোঝো? উদাহরণ দাও। প্রাণীদের স্নায়ুতন্ত্র হরমোনের কার্যগত একটি সাদৃশ্য ও বৈসাদৃশ্য লেখো। সাইনাপসের কাজ কি? মানব চক্ষুর রেটিনার অবস্থান ও কাজ লেখো। লঘু মস্তিষ্কের কাজ লেখো। সুষুম্না কাণ্ডের দুটি কাজ লেখো। স্নায়ুগ্রন্থি কি? দরজায় ঘন্টা বাজার শব্দ শুনে তুমি যেভাবে দরজা খুলবে সেই স্নায়বিক পথে একটি শব্দ ছকের সাহায্যে দেখো। মোস্ট ইম্পর্টেন্ট বলছি, এই টাইপের কোশ্চিন কিন্তু প্রায় কোশ্চিনের মধ্যে একটা দুটো করে ঢুকিয়ে দিচ্ছে। শব্দ ছক এইটা কিন্তু মাথার মধ্যে একটু দেখে নেবে। যদি কারো কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে পরে তোমরা তোমাদের যে টিচারের কাছে পড়ো সেই টিচারের সাথে এটা বিষয়ে একটু কথাবার্তা বলে নেবে। এই টাইপের কিন্তু কোশ্চিনগুলো দেখবে তোমরা তোমাদের টেস্ট পেপার বা মাধ্যমিকেও এখন থেকে দিচ্ছে যে তুমি কোন পথে যাবে সেটা বলো। পীঠবিন্দু কাকে বলে? এর কাজ উল্লেখ করো। নিউরন স্নায়ুর মধ্যে সম্পর্ক কি? স্নায়ুতন্ত্রের প্রয়োজনীয়তা কি? গুরু মস্তিষ্কের কাজ লেখো। উপযোজন কাকে বলে? মায়োপিয়া বলতে কি বোঝো? নিউরোগ্লিয়ার দুটি কাজ লেখো। অর্জিত অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়া বলতে কি বোঝো? উদাহরণ দাও। অন্ধবিন্দু কি? প্রেসবায়োপিয়া কি? প্রতিবর্ত চাপ কাকে বলে? প্রাত্যিক জীবনে উপযোজনের গুরুত্ব কি? মোস্ট ইম্পর্টেন্ট। নিউরো ট্রান্সমিটার কাকে বলে? উদাহরণ দাও, খুব ইম্পর্টেন্ট। মেনিনজেসের দুটি গুরুত্বপূর্ণ কাজ লিখো। দ্বিনেত্র দৃষ্টি কি? অন্তর্বায়ু ও বহির্বায়ু স্নায়ু কাকে বলে? জটিল প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। নিউরোফাইব্রিল কোথায় অবস্থিত? কাজ কি? স্নায়ুর দুটি কাজ লেখো। একনেত্র দৃষ্টি কাকে বলে? নিউরোগ্লিয়া কি? উপযোজনের সমস্যা হলে দৃষ্টির কোন দুটি ত্রুটি হতে পারে ব্যাখ্যা করো। স্নায়ুতন্ত্রে সাইনাস না থাকলে কি অসুবিধা হবে? দ্বিনেত্র দৃষ্টির একটি সুবিধা একটি অসুবিধা লেখো। অ্যাক্সনের গঠনগত বৈশিষ্ট্য আলোচনা করো। নিউরনের 3টি কাজ উল্লেখ করো। উদাহরণের সাহায্যে প্রতিবর্ত ক্রিয়া ব্যাখ্যা করো। হরমোন ও স্নায়ুতন্ত্রের কার্যপদ্ধতির দুটি পার্থক্য লেখো। অন্তর্বায়ু বহির্বায়ু স্নায়ুর মধ্যে পার্থক্য লেখো। ডেন্ডন অ্যাক্সনের মধ্যে পার্থক্য লেখো। লঘু মস্তিষ্ক গুরু মস্তিষ্কের পার্থক্য লেখো। স্নায়ুতন্ত্র স্নায়ু গ্রন্থির মধ্যে তফাৎ কোথায়? মায়োপিয়া হাইপারপেট্রোপিয়ার মধ্যে পার্থক্য লেখো। নিউরো ট্রান্সমিটার নিউরো হরমোনের পার্থক্য লেখো। এগুলো প্রত্যেকটা কোশ্চিনই মোটামুটি 2 নম্বরের কোশ্চিন বা 3 নম্বরের কোশ্চিন হতে পারে। এইবার বলছি তাহলে 5 নম্বরের কোশ্চিন কি হবে? তোমাদের মোস্ট ইম্পর্টেন্টলি বলতে পারি যে এখান থেকে 5 নম্বরের কোশ্চিন হিসেবে তোমাদের ছবি আঁকার প্রশ্নগুলো থাকতে পারে। এবার ছবি আঁকার জন্য তোমরা মূলত এই চ্যাপ্টার থেকে 3টে ছবি নিজেরা প্রস্তুত করবে। একটা হচ্ছে মানুষের চক্ষু, যদিও এর মধ্যে কোনো কোনো এমনও কমন হয়ে যেতে পারে যেটা এবারে মাধ্যমিকে এসেছে, কিন্তু তোমরা বাদ দেবে না এই কারণে তোমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে এই ছবিটা মোস্ট ইম্পর্টেন্ট বলছি, ভবিষ্যতে তোমাদের লাগতে পারে। তাই এখন পড়াশোনার চাপটা একটু কম আছে, সেই জন্য বলছি এই ছবিগুলোকে তোমরা প্রিপেয়ার করে রাখো। মানুষের অক্ষিগোলকের একটা অক্ষিগোলক অর্থাৎ চক্ষুর ছবি, এবং এখানে মিনিমাম 6টা বা 8টা পয়েন্ট তৈরি করে রাখবে। সরল প্রতিবর্ত চাপের চিত্র অঙ্কন করবে 4টে বা 6টা পয়েন্ট দিয়ে, এবং একটা নিউরনের চিত্র করে রাখবে, সেখানে 6টা বা 8টা পয়েন্ট নিয়ে তোমরা করে রাখবে। কারণ তোমাদের 3টে বা 4টা কোশ্চিন
আসতে পারে, 3টে বা 4টা পয়েন্ট আসবে, তার বেশি আসবে না। নেক্সট আমি আসছি দ্বিতীয় চ্যাপ্টারটা, অর্থাৎ কোষ বিভাজন, যেখান থেকে তোমাদের মার্কস নির্ধারিত আছে 14 মার্কস। এইভাবে পরীক্ষার জন্য তোমাদের 14 মার্কস যদিও থাকছে এই কোষ বিভাজন। এই কোষ বিভাজন চ্যাপ্টার থেকে তোমাদের শুধুমাত্র কোষ বিভাজন অংশটাই পড়তে হবে, অর্থাৎ জননের উপর অব্দি পড়তে হবে। সেখান থেকে 14 মার্কস থাকবে। কি কি কোশ্চিন তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো বলে দিচ্ছি, অর্থাৎ তোমরা পরীক্ষা হলে যাওয়ার আগে এই কোশ্চিনগুলোর উত্তর তৈরি করে যাবে। মাইটোসিসে যে দশায় সিস্টার ক্রোমাটিড দুটি আলাদা হয় তার নাম কি? মাইটোসিসে যে দশায় নিউক্লিওপর্দা নিউক্লিয়াসের পুনরাবির্ভাব ঘটে তার নাম কি? যে ক্রোমোজোমের শেষ প্রান্তে সেন্টিমিটার থাকে তাকে কি বলে? মানুষের প্রতিটি দেহকোষে অটোজোমের সংখ্যা কত? মাইটোসিসের যে দশায় ক্রোমোজোমগুলি সুস্পষ্ট হয় এবং গণনা করা যায় তার নাম কি? কোষচক্রের কোন দশায় ডিএনএ সংশ্লেষ ঘটে? মানুষের জনন কোষে অটোজোমের সংখ্যা কত? কোষচক্রের দশাগুলির পর্যায়ক্রম লিখো। মানুষের জনন কোষে ক্রোমোজোমের সংখ্যা কত? সেন্ট্রোমিয়ারের সঙ্গে যুক্ত প্রোটিন নির্মিত প্লেট সদৃশ অংশটিকে কি বলে? মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় বেম গঠিত হয়? ক্রসিং ওভার ঘটে কোন উপদশায়? ক্রোমোজোমের আম্লিক প্রোটিনে কোন অ্যামাইনো অ্যাসিড থাকে? স্বাভাবিক মানুষের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা কত? ডিএনএ তে উপস্থিত অ্যাসিডটির নাম কি? গুয়ানিন ও সাইটোসিনের মধ্যে হাইড্রোজেন বন্ধনীর সংখ্যা কত? মাইটোসিসের কোন দশায় সেন্টিমিটার দুভাগে ভাগ হয়? মানুষের শুক্রাণুতে সেক্স ক্রোমোজোমের সংখ্যা কটি? অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে যে রোগটি হয় তার নাম কি? ক্রোমোজোমের মুখ্য খাঁজ অংশে কি গঠিত হয়, কোথায় গঠিত হয়? ক্রোমোজোমের যে অংশে জিনগুলি নিষ্ক্রিয় থাকে তার নাম কি? তারা মাছের বাহুর পুনরুৎপাদন ঘটে কোন প্রক্রিয়ায়? কোষচক্রে মাইটোসিসের প্রস্তুতি দশাকে কি বলে? ইউক্যারিওটিক ক্রোমোজোমের উপদশাগুলি কি কি? অ্যাডেনিন ও গুয়ানিন ও একটি ড্যাশ জাতীয় নাইট্রোজেন যুক্ত ক্ষারক। শুধুমাত্র আরএনএতে উপস্থিত নাইট্রোজেন জাতীয় ক্ষারকের নাম কি? প্রাণীকোষে কোন পদ্ধতিতে সাইটোকাইনেসিস সম্পন্ন হয়? এনওআর অঞ্চলে ক্রোমোজোমের কোন অংশে থাকে? ক্রোমোজোমের কোন দশাকে বন্দি দশা বলে? মিওসিস কোষ জোটবদ্ধ ক্রোমোজোম দ্বয়কে কি বলে? নিউক্লিয়াসের বিভাজন পদ্ধতিকে কি বলে? ইউক্যারিওটিক ক্রোমোজোমের গঠনগত একক কি? কোষচক্রের বিভিন্ন বিন্দুতে অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে কি গঠিত হয়? স্যাটেলাইট যুক্ত ক্রোমোজোমকে কি বলে? একটি প্রাণীকোষে বিভাজনে সাইটোকাইনেসিস না হলে কি হবে? কোন প্রকার কোষ বিভাজনে বেমতন্তু গঠিত হয় না? মিয়োসিস কোষ বিভাজন কোথায় ঘটে? কোন সাইটোপ্লাজমে কোষ অঙ্গাণু বিভাজনরত উদ্ভিদ কোষ কোষপাত বা সেল প্লেট গঠনে সহায়তা করে? ক্যারিওকাইনেসিস কোন দশায় ক্রোমোজোমগুলি কোষের বিষুব অঞ্চল বরাবর অবস্থান করে এবং নির্দিষ্ট নিয়মে সজ্জিত থাকে? বেমতন্তুর বিলুপ্তি ঘটে মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায়? নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটে মাইটোসিস এর ক্যারিওকাইনেসিসকে কোন দশায়? ক্রোমোজোমের চলন দেখা যায় কোন দশায়? কোন প্রকার কোষ বিভাজনে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয়? মাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটিত হয়? কোষচক্রের এস দশার গুরুত্বপূর্ণ ঘটনাটি কি? উন্নত উদ্ভিদের পরাগরেণু মাতৃকোষে কোন প্রকার কোষ বিভাজন ঘটে? দুটি পরিণত প্রাণী কোষের নাম লেখো যাদের বিভাজন হয় না। মিয়োসিস কোষ বিভাজনের ফলে অপত্য কোষ গঠিত হয় কোথায়? কাইনেটোকোরের কাজ কি? ক্রোমোজোমের প্রান্তদ্বয়কে কি বলে? ক্যারিওকাইনেসিস সবচেয়ে ছোট দশা কোনটি? আরএনএ তে উপস্থিত পেন্টো শর্করার নাম কি? কোষচক্রের সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা কোনটি? একটি উদ্ভিদ কোষের নাম লেখো যেটা বিভাজিত হয় না। কোন কোষ বিভাজনকে হাস বিভাজন বলে? আরএনএ তে 4টি নাইট্রোজেন ক্ষারকের নাম লেখো। ডিএনএ তে নাইট্রোজেন বেসগুলি কি কি? প্রধান 3টি চেক পয়েন্টের নাম লেখো। প্রাণীকোষ বিভাজনে অংশগ্রহণকারী কোষীয় অঙ্গাণুগুলির নাম কি? মানুষের পরিণত আর বেশি বিভাজিত হয় না কেন? কোন কোষ কখনো বিভাজন বন্ধ করে না? কি ধরনের টিউমার থেকে ক্যান্সার হয়? ডিএনএ দ্বিতন্ত্রী নকশা কে প্রণয়ন করেন? উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিস না হলে কি হতো? কোন ধরনের টিউমার ক্ষতিকারক নয়? কোন কোষ বিভাজনকে সদৃশ্য বিভাজন বলে? ক্রোমোজোমের হিস্টোন বা ক্ষারীয় প্রোটিন কি কি অ্যামাইনো অ্যাসিড থাকে? কোন বিজ্ঞানী প্রথম ক্রোমোজোম নামকরণ করেন? প্রাণীকোষের বেমতন্তু গঠনে সাহায্য করে কোন কোষীয় অঙ্গাণু? কোন ভাইরাসের আরএনএ কে জেনেটিক বস্তু বলা হয়? মিয়োসিস বিভাজনের দুটি বৈশিষ্ট্য লেখো যা মাইটোসিসে অনুপস্থিত। কোষচক্রের কোন পর্যায়ে ক্রোমোজোম যথাক্রমে একতন্ত্রী ও দ্বিতন্ত্রী হয়? মোটামুটি এই শর্ট কোশ্চেন গুলো করতে হবে তোমাদের।
কেন করতে হবে বলছি, আমি তো বললাম যে এগুলো পুরোপুরি শুধুমাত্র মাধ্যমিকের জন্য, হয়তো এত কড়া বেশ কিছু কোশ্চিন থাকলো সেগুলো নয়, কিন্তু আগামী দিনের জন্য তোমাদের এগুলো লাগতে পারে। আমি বারবারই বলছি যে এটা তোমাদের আগামী দিন তোমরা যারা সায়েন্স নিয়ে পড়তে চাও তাদের নিটের জন্য কিন্তু এটার বেশ কিছু কোশ্চিন দেওয়া থাকলো, সেগুলো কিন্তু তোমাদের কাজে লাগবে, এবং এখন যদি না করো তখন তোমরা সেগুলো মিস করবে। সেই জন্য এখন থেকেই তোমাদের সেইভাবে পড়তে হবে। যাই হোক, 2 নাম্বার এবং 5 নাম্বারের যে কোশ্চেনগুলো এখান থেকে করবে সেগুলো এবার বলছি। মিয়োসিস কোষ বিভাজনকে হাস বিভাজন বলে কেন? কোষচক্রের সংজ্ঞা লেখো, কোষচক্রের গুরুত্ব উল্লেখ করো, কোষচক্রের দশাগুলি একটি সারণী বা পর্যায়চিত্রের সাহায্যে দেখাও, মাইটোসিসের দুটি গুরুত্ব লেখো, মাইটোসিসকে সমবিভাজন বলে কেন? মিয়োসিস কোষ বিভাজনের সময় ক্রোমোজোম সংখ্যার হ্রাস ঘটনাটির তাৎপর্য বিশ্লেষণ করো, মিয়োসিস কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের মধ্যে খণ্ড বিনিময় ঘটে, এই ঘটনাটির তাৎপর্য বিশ্লেষণ করো, সেন্টিমিটারের সংজ্ঞা লেখো, অ্যামাইটোসিস কাকে বলে, ক্রসিং ওভার কাকে বলে, মাইটোসিসের মেটাফেজ দশার বৈশিষ্ট্য বা গুরুত্ব লেখো, কোষচক্রের G0 দশা কি উদাহরণ দাও, কোষচক্রের S দশার গুরুত্ব লেখো, কোষ বিভাজনে সেন্ট্রোজোমের ভূমিকা কি, অ্যালোজোম কাকে বলে, ইন্টারফেজ দশার গুরুত্ব লেখো, সেন্টিমিটারের কাজ কি, নর কি, ক্রোমোজোমের কোন অংশে নর থাকে, অটোজোম কাকে বলে, কোষ বিভাজনে নিউক্লিয়াসের ভূমিকা লেখো, ফ্র্যাগমোপ্লাস্ট কি, কোষচক্রে G0 দশার গুরুত্ব কি, কোষচক্রে G0 দশার বৈশিষ্ট্য কি, কাজমা কি, ইন্টারফেস কাকে বলে, ম্যালিগন্যান্ট কোষ কাকে বলে, অনিয়ন্ত্রিত কোষ বিভাজন বলতে কি বোঝো, বিনাইন টিউমার বলতে কি বোঝো, কোষচক্রের যে কোনো দুটি চেক পয়েন্টের নাম ও তাদের কাজ লিখো, কোষ বিভাজনে কোষপথের ভূমিকা কি, মাইটোসিস ও মিয়োসিস বিভাজনে একটি করে প্রজননগত গুরুত্ব লেখো, তোমার ক্রোমোজোমগুলি যে যে উপাদান নিয়ে গঠিত তাদের নাম লেখো, মাইটোসিস কোষ বিভাজনে প্রোফেজ ও টেলোফেজ দশায় ঘটা 3টি বিপরীতমুখী ঘটনা উল্লেখ করো, একটি কোষচক্রের ইন্টারফেজ দশায় বিভিন্ন দশায় কি কি ধরনের রাসায়নিক উপাদান সংশ্লেষিত হয়, ক্রোমোজোম, ডিএনএ ও জিনের মধ্যে আন্তঃসম্পর্ক ব্যাখ্যা করো, প্রাণী কোষে সাইটোকাইনেসিস কিভাবে ঘটে তা ব্যাখ্যা করো, উদ্ভিদে মাইটোসিস কোষ বিভাজন ঘটে এমন 3টি দেহাংশের নাম লেখো, সেন্টিমিটার অবস্থান অনুসারে ক্রোমোজোমের প্রকারভেদগুলি করো, প্রোফেজ দশার বৈশিষ্ট্য লেখো, অ্যামাইটোসিসকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলে কেন, ডিএনএ রাসায়নিক উপাদানগুলির নাম ছকের সাহায্যে দেখাও, ক্রসিং ওভার পদ্ধতিটি সংক্ষেপে লেখো, উদ্ভিদ ও প্রাণী কোষে সাইটোকাইনেসিসের পার্থক্য লেখো, ডিএনএ আরএনএ এর মধ্যে পার্থক্য লেখো, মাইটোসিস মিয়োসিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্য লেখো, উদ্ভিদ কোষ ও প্রাণী কোষে মাইটোসিসের পার্থক্য লেখো, সাইনাপসিসের মধ্যে পার্থক্য লেখো, উদ্ভিদ ও প্রাণী কোষে মাইটোসিস বিভাজনের মেটাফেজ দশার পার্থক্য লেখো, মিয়োসিস কোষ বিভাজনের তাৎপর্য হলো, উদ্ভিদের সাইটোকাইনেসিস চিত্র সহ লিখো, কোষ বিভাজনের দশাগুলির বিবরণ দাও। এই মোটামুটি কোশ্চেনগুলো তোমাদের করতে হবে, কিন্তু এখান থেকেও তোমাদের বলতে হচ্ছে যে 5 নম্বরের জন্য তোমাদের কোশ্চেনের একটু কি করতে হবে, চিত্র করতে হবে। কি চিত্র করবে? তোমরা ক্রোমোজোমের চিত্রটা এখান থেকে খুব ভালোভাবে করবে, 4টে বা 6টা পয়েন্ট দিয়ে এখান থেকে করে রাখবে, এবং প্রাণী কোষে মাইটোসিস পদ্ধতি এবং উদ্ভিদ কোষে মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশাটা খুব ইম্পর্টেন্ট। স্পেশালি তোমরা মেটাফেজ যদি পারো 4টে দশায় করে নেবে, না হলে মেটাফেজ দশাটাকে ছাড়বে না, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের আছে। যাই হোক, আমি এই দুটো চ্যাপ্টারের কোশ্চিনগুলো তোমাদের বললাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো কোশ্চিন না বুঝতে পারো তাহলে পরে সেটা কমেন্টসে বলতে পারো, বা কোনোটার উত্তর যদি তোমাদের না জানা থাকে, তোমরা যে নোট বই ফলো করছো বা তোমরা যে বই ফলো করছো সেখানে যদি কোনো প্রশ্নের উত্তর না পাও তোমরা কমেন্টসে জানাবে। যদি তোমাদের ভালো লাগে তোমরা বন্ধুদের শেয়ার করবে, চ্যানেলটাকে অবশ্যই ফলো করে নেবে, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। এবং আমি আশা করছি তোমাদের ফিজিক্যাল সায়েন্সের যে সাজেশনটা, অন্যান্য বিশেষ করে পর্যায় সারণী এবং ওই যে রিলেটেড চ্যাপ্টার, আইনীয় বন্ধন, সমযোজ্যতা, তড়িৎযোজ্যতা যেগুলো আছে সেগুলোর সাজেশনগুলো কালকে ভিডিওতে চলে আসবে। তোমরা এইটা সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমরা তোমাদের বন্ধুদের সাথেও এটা শেয়ার করতে পারো। আজ এই পর্যন্তই। আশা করি তোমাদের পড়াশোনা ভালো চলছে, ভালো চলুক। ধন্যবাদ।